প্রবাসী তথ্য প্রযুক্তিবিদ, যিনি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, বাংলাদেশে এসেছেন, বিশেষ করে রোহিঙ্গাদের জন্য একটু এইড নিয়ে এসেছেন, সাহায্য নিয়ে এসেছেন, চট্টগ্রামে বেশ কিছু কর্মশালায় প্রশিক্ষণ দিয়ে এসেছেন। তিনি বাংলাদেশের ছেলে, বগুড়া জিলা স্কুলে পড়েছেন, তারপরে বগুড়া ক্যান্ট পাবলিক কলেজে পড়েছেন, শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও আরও ভালো পড়াশোনার জন্য খুব উদ্যোগী হয়ে নিজে একসময় ভারতে চলে গেছেন। সেখানে পড়াশোনা করেছেন ইলেকট্রনিক্সের উপর এবং দর্শন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে তিনি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন এবং alpha.net নামের একটি প্রতিষ্ঠান, ওয়েবসাইট ভিত্তিক সেটি চালান, যেটি বিভিন্ন যারা উদ্যোক্তা তাদের নিয়ে কাজ করে এবং একই সঙ্গে তিনি বেশ কিছু সুবিধা ইন্টারনেট ভিত্তিক দিচ্ছেন। সাইবার জগতে বাংলাদেশকে কিভাবে আপগ্রেডেড করা যায় সেটা নিয়ে কাজ করছেন। আমার অতিথি তথ্য প্রযুক্তিবিদ আবু সুফিয়ান হায়দার, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ অপু। আমি একটু সংক্ষেপে পরিচয় দিলাম, তার কাজের পরিচয়গুলো আমরা আস্তে আস্তে শুনবো। আমি প্রথমেই আপনার কাছে একটু ছোটবেলার গল্প শুনতে চাই। আপনি ছোটবেলায় মুচির দোকানে দাঁড়িয়ে জুতো সেলাই দেখতেন। জি জি। এটা ঠিক কেন? আমার কারিগরি কাজগুলোতে অত্যন্ত আগ্রহ ছিল। শুধু মুচির কাজ নয়, বই বাঁধাই, জুতো সেলাই আমরা যেটা বলি, ইলেকট্রিক্যাল ওয়্যারিং যেটা হয়, বা কামারশালা, হ্যাঁ, এই সবগুলো কাজই আমি খুব আগ্রহ নিয়ে শিখতাম। এবং আমার কাছে মুচির সরঞ্জাম ছিল, একটা ছোট কামারশালাও ছিল। আচ্ছা। এবং স্কুলে পড়ার সময়? স্কুলে একদম ছোট থাকতেই, এবং এমনকি আমি কাঠের কাজও করেছি, বুকশেলফস, বুক বাইন্ডিং। এদিকে কোনো অর্থনৈতিক প্রয়োজন ছিল না? না, এটা কোনো অর্থনৈতিক প্রয়োজন ছিল না, তবে অর্থনৈতিক সহযোগিতা পেয়েছি আমি আমার প্রজেক্টগুলো থেকে। সবসময় সব রকম কারুশিল্প, হস্তশিল্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, এবং বিজ্ঞান মেলাতে যখন, হ্যাঁ, বিজ্ঞান মেলাটা ছিল একটা বড় অংশ আমার কাজের, এবং আস্তে আস্তে দেখা গেল যে ওটাই আমার প্রধান ফোকাস হয়ে গেল, এবং সেখান থেকে ইলেকট্রনিক্স আমার প্রাইমারি হবি হয়ে গেল। আপনি জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছেন একাধিকবার? হ্যাঁ হ্যাঁ, দুবার আমাদের প্রজেক্ট জাতীয় পর্যায়ে পুরস্কার পায়। এবং আমার যে আমি একটা সায়েন্স ক্লাবও এস্টাবলিশ করি অন্য আমাদের মতো যাদের মানসিকতা তাদেরকে নিয়ে। দেখা গেল যে ভবিষ্যতে সময়ের সাথে কয়েকটি শহরে ওই ক্লাবটি শাখা হলো, এবং আমরা বিভিন্ন শহর থেকে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করতে আসতাম বিজ্ঞান মেলায়। মানে বিজ্ঞানের প্রতি নিজের একটা ঝোঁক, সেটাকে আস্তে আস্তে কাজে লাগানো। এরপরে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করলেন। হ্যাঁ, অবশ্যই। ভর্তি হয়ে ছাড়লেন, এটা কি জন্য? 94 সালের দিকে আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি এবং কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নেই, আমার যেহেতু ইলেকট্রনিক্সে সবচেয়ে বেশি আগ্রহ ছিল, এবং ওই সময়টায় দেশে ইলেকট্রনিক্স পড়ার সুযোগ খুব বেশি ছিল না। বুয়েট ছিল অবশ্যই, এবং সেই সাথে হাতে গোনা দু একটা জায়গায়, এবং অনেক জায়গাতে এটা ছিল কম্পিউটারের পাশাপাশি ইলেকট্রনিক্স, কম্পিউটার্স অ্যান্ড ইলেকট্রনিক্স। এবং সিলেটের শাহজালালেও কোর্সটা ছিল, কিন্তু আমি 167তম হওয়াতে আমাকে পদার্থবিজ্ঞান, ফিজিক্সে চান্স দেওয়া হয়, যে কারণে আমি খুব মনক্ষুণ্ণ ছিলাম। এবং পরবর্তীতে আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু যে ইন্ডিয়াতে যে ইলেকট্রনিক্সে ভর্তি হয় এবং আমাকে জানায় যে সেখানে পড়ার সুযোগ আছে, যে জন্য আমি নিজে খুব অল্প সময়ে 10 দিনের ভিতরে 11 দিনের দিন আমি পাসপোর্ট ভিসা সহ দেশ ছেড়ে চলে যাই। ব্যাঙ্গালোরে? এটা ব্যাঙ্গালোরের খুব কাছে ছিল, মাদ্রাজ ইউনিভার্সিটির আন্ডারে ব্যাচেলার্স একটা প্রোগ্রাম ছিল। আচ্ছা, মানে এই যাত্রা, মানে মানুষের দেশ ছেড়ে যাত্রা পড়াশোনার জন্য আপনার ইলেকট্রনিক্সের প্রতি ঝোঁক, এবং এই ঝোঁক থেকে আজকে এই জগতে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে কাজ করছেন। এবং আজকে সবকিছু আমরা আলোচনা করব। শিরোনাম দিয়েছি ওয়ার্ক এথিক্স। তার নিজস্ব কিছু চিন্তাভাবনাও আছে, কাজের পরিধি, কাজের চেষ্টা, এই এথিক্স নিয়ে একটু শুনতে চাই যে বাঙালির ওয়ার্ক এথিক্স নিয়ে আপনার নিজস্ব কিছু দর্শন আছে। জি, বিদেশে কাজ করার কারণে বিদেশি পরিবেশ, কাজের পরিবেশ, এবং বাইরে থেকে বাংলাদেশকে দেখার একটা সুযোগ আমার হয়েছে, যেটা আমরা হয়তো এখানে থেকে দেখতে পারি না, এবং কম্পেয়ার করার, যেটা তুলনা করার একটা সুযোগ আমার হয়েছে। তো কিছু কিছু জিনিস আমার যেটা আগে খুব স্বাভাবিক মনে হতো, বিদেশে থাকার পরে, কিছুদিন থাকার পরে আমার নজরে আসা শুরু হলো। কেন আমাদের কাজ করতে অনীহা, বা আমরা খুব পরিশ্রমী হতে পারি না? পরিবেশের একটা ব্যাপার তো আছেই, তবে আমাদের কালচারের ভিতরে একটা দুর্বলতা আছে। মধ্যবিত্ত পরিবারগুলোতে মনে করেন যে আমরা যখন বড় হই, একটা কাজের মেয়ে বা কাজের ছেলে আমাদের ছোটখাটো সবগুলো কাজ করে দেয়। সেটা আমাদের এমনকি এক গ্লাস পানি নিয়ে আসা,
এসে একটু লাইটটা অন করে দাও, অফ করে দাও, মশারিটা টানিয়ে দাও, ছোটোখাটো কাজ, বিছানাটা বানিয়ে দাও। যদি আমরা নিজেদের কাজ নিজেরা করতে না শিখি, তাহলে হঠাৎ করে একদিন কর্মক্ষেত্রে যেহেতু খুব কর্মঠ হতে পারবো না। তো যার ফলে যেটা হয়, আমাদের বিভিন্ন প্রতিকূলতার সাথে আমাদের কাজের প্রতি একটা অনীহা তৈরি হয়। জি জি, যে কারণে আমার মনে হয় যে বিদেশিরা ন্যাচারালি, যেহেতু তাদের এই সুবিধাটা নেই, তাদেরকে নিজের কাজ নিজে করতে হয়। এখন আমার বাচ্চারাও ওখানে নিজেদের বিছানা বানানো বা রুম পরিষ্কার রাখা এবং তার স্কুল ইউনিফর্মটা ঠিক আছে কিনা। প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই বিষয়টা কিভাবে রিফ্লেক্স হয় যখন আমরা মধ্যবিত্ত বাঙালির কথা বললাম, প্রাতিষ্ঠানিক পর্যায়ে তাদের ওয়ার্ক এথিক্সটা কিরকম দুর্বল থাকে? অবশ্যই এটা একসময় রিফ্লেক্ট করে তাদের প্রফেশনাল লেভেলে। আমার কোম্পানি আলফানেট নিয়মিত রিক্রুট করার প্রসেসের মধ্যে থাকে, এবং আমরা যখন দেখি একটা ছেলে গ্র্যাজুয়েট হয়ে বের হয়ে আসছে বা পলিটেকনিক থেকে ডিপ্লোমা নিয়ে বের হয়ে আসছে, তার মধ্যে কিছু ফাউন্ডেশন নলেজ হয়তো আছে, কিন্তু যে প্রফেশনাল যে একটা ওয়ার্ক এথিক যেটা বা ডিসিপ্লিন যেটা, অথরিটিকে মেনে চলার জন্য ন্যাচারাল যে একটা ক্যাপাসিটি, কমিউনিকেশন স্কিল, এগুলো কিন্তু কিছুই তৈরি হচ্ছে না। দেখা যাচ্ছে তাদের যতটুকু নলেজই থাক, তার সাথেও কিন্তু অনেক জেনারেল নলেজ, কমিউনিকেশন নলেজ এবং ডিসিপ্লিন থাকে একটা পরিবেশে, সেটা বড়ই অভাব। এবং আমার মনে হয় যে এটা তাদের জন্য একটা বড় অন্তরায়। আমরা ফোকাস করি সাবজেক্ট ম্যাটারের উপর, কোন সাবজেক্টে পড়াশোনা করছে, কিন্তু সেই সাথে যে বেসিক স্কিলগুলো দরকার, সেগুলো দিয়ে কিন্তু আমরা ফোকাস করতে পারছি না। আলফা ডট নেটের কথা বললেন, প্রায় 17 বছর আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে এটি তৈরি করেন। আমার একটি প্রশ্ন, যে আমাদের দেশে একটা প্রচলিত ধারণা, আমরা ঠিক যে কাজটা করতে পারতাম বা যে কাজটা পছন্দের, সেই কাজটা আমরা করে উঠতে পারি না, বাস্তবতা খুব খারাপ। আপনি সেই কাজটাই করছেন এবং যুক্তরাষ্ট্রের 17 বছর ধরে আলফানেট বিডি চালাচ্ছেন। আলফানেট বিডির গল্পটা একটু শুনতে চাই। অবশ্যই, হ্যাঁ, এটা আমার সবচেয়ে বড় কাজ আজ পর্যন্ত। কারণ আমি বিদেশে যাওয়ার পর অবশ্যই কিছু প্রতিকূলতার সৃষ্টি হয়, এবং সেখানে কাজ করার পাশাপাশি, ছোট থেকে বড় কাজ করার পাশাপাশি, আমি দেশের জন্য কি করতে পারি। যেহেতু আমার লাইনটি ইলেকট্রনিক্স কম্পিউটার্স, আমি চিন্তা করলাম যে আমি যদি বাংলাদেশে খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার আমেরিকা থেকে প্রোভাইড করতে পারি, তাহলে এখানকার প্রজেক্টগুলো এখানে ডেভেলপ করা এবং হোস্ট করা এবং ম্যানেজ করা খুব ইজি হবে। তো আমি ওখানে 2টি ডেটা সেন্টারে সার্ভার্স ইনফ্রাস্ট্রাকচার এস্টাবলিশ করি, সম্পূর্ণ আমার নিজের খরচে, নিজের ফান্ডিংয়ে, এবং সেখান থেকে আমি বাংলাদেশে আলফানেটের মাধ্যমে সার্ভিস দেওয়া শুরু করি। আচ্ছা, যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তো পড়াশোনা করতে গিয়েছিলাম, তারপর সেখান থেকে কাজের সূচনা, এবং সেখান থেকে আলফানেট। আমরা দেখলাম যে আপনি বেশ কিছু বাড়তি কাজও করেছেন খুব সম্প্রতি, যেমন বইমেলায় একটি বইয়ের তথ্যের জন্য একটি সেবা দিচ্ছেন, সেটা কিরকম? হ্যাঁ, আমরা সময় প্রকাশনের সঙ্গে। হ্যাঁ, সময় প্রকাশনী আমার অনেক দিনের ব্যবসায়িক পার্টনার। 2003 সালে আমি বইমেলা.com নামে একটি ওয়েবসাইট করি। এটা ছিল বাংলা বইয়ের প্রথম ই কমার্স ওয়েবসাইট। আচ্ছা, ওই সময়টা ই কমার্স কিন্তু বাংলাদেশে খুব একটা প্রচলন ছিল না, কিন্তু আমার করার উদ্দেশ্য ছিল বিদেশি বাঙালিদের কাছে বই পৌঁছে দেওয়া। আচ্ছা, এবং বইমেলা তখন থেকে কিন্তু এখনো বিদেশে বই পাঠিয়ে আসছে। তো এর পাশাপাশি আমার একটা উদ্দেশ্য ছিল যে আমাদের যে প্রকাশনার জগৎ এত সমৃদ্ধ এবং ঐতিহ্যবাহী, এটার সংরক্ষণের জন্য কোনো সেন্ট্রাল ন্যাশনাল আর্কাইভ নাই। আচ্ছা, যে কারণে আমরা এখন যদি বলেন জাতীয় কবি কাজী নজরুলের প্রকাশিত বই কতগুলো এবং সেগুলো কোথায়, এটা কোনো কিন্তু সিঙ্গেল সোর্স আপনি খুঁজে পাবেন না চট করে। আমার উদ্দেশ্য ছিল যে আমাদের যত লেখক, যত প্রকাশক, যত প্রচ্ছদ পরিকল্পক, সেন্ট্রাল আর্কাইভ, যেখানে আপনি কে বই কম্পোজ করছে, কে এডিট করছে, কে প্রচ্ছদ পরিকল্পনা করছে, কে ছবি আঁকছেন, এবং অবশ্যই কে বইটা লিখছেন, প্রত্যেকের ইনফরমেশন। এবং আপনি একজনের কাছে গেলে তার প্রকাশিত বই, কারা প্রকাশ করেছেন, তারা আর কি বই প্রকাশ করেছেন, কিংবা কোন একজন প্রচ্ছদ শিল্পীর কতগুলো বই করা আছে। হ্যাঁ, এর আগ পর্যন্ত আপনার এই যিনি করছেন ওনার কাছে ইনফরমেশনটা নাই। এই প্রজেক্টটা কি মানে মোটামুটি রান করছে? জি, এটা রান করছে, এবং এই সেন্ট্রাল আর্কাইভ থেকে আমরা এই মুহূর্তে 3টে ওয়েবসাইটকে ইনফরমেশন দিচ্ছি। একটা হচ্ছে books.com.bd, এটা সমস্ত বই নিয়ে। আর একটা হচ্ছে authors.com.bd, যেখানে প্রায় 3000 লেখক এবং আদার প্রফেশনাল যারা ইলাস্ট্রেটর, প্রচ্ছদ পরিকল্পনা করেন যারা, তাদের ইনফরমেশন, এবং publishers.com.bd, যেটাতে সমস্ত মানে এখন 170 লিডিং পাবলিশার্স ইনফরমেশন রয়েছে। এটা তো হচ্ছে বইয়ের জগৎ। banks.com.bd, হ্যাঁ, এটা নিয়ে কাজ করছেন, এটা কি? এখানে আমার উদ্দেশ্য হচ্ছে যে
আমাদের যত ব্যাংক আছে তাদের যত শাখা বিভিন্ন জায়গায় আছে এবং তাদের কম্প্যারিজন কোন শহরে কোন ব্যাংকের কত শাখা আছে এবং এটিএম আপনার আশেপাশে কোথায় এটিএম, আমরা কোন শহরে গেলে খুঁজি যে আমার এটিএম বুথটা কোথায়। হ্যাঁ, এবং পার্সোনালাইজড আমার টার্গেট হচ্ছে যে আপনার যে ব্যাংক সেটা যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার ব্যাংকগুলোর এটিএমই দেখানো হবে, যার আপনার সাথে সম্পর্ক নাই সেগুলো আপনাকে দেখানো হবে না। তো এরকম আমাদের আরো বেশ কিছু প্রজেক্টের কাজ চলছে, ict.info.bd, যেখানে আমরা সমস্ত আইসিটি কোম্পানির প্রোডাক্টের প্রোফাইল অ্যাড করব। হসপিটাল বা স্কুল নিয়ে হসপিটালের জন্য চলছে, এনজিওদের জন্য আছে ngo.info.bd, এবং আমরা আস্তে আস্তে এই ওয়েবসাইটগুলোকে ম্যাচিউর করে রিলিজ করতেছি। ওয়েব হোস্টিং নিয়ে কাজ করছেন, গত বছর বাংলাদেশে প্রথম কনফারেন্স বা সামিট করেছেন আপনার উদ্যোগে, এই বছরও যোগ দিয়েছেন যদিও অন্যের উদ্যোগে করা। ওয়েব হোস্টিং বিষয়টায় বাংলাদেশ আসলে কি অবস্থা আছে এবং কি করতে হবে, কি করণীয়, একটু সংক্ষেপে শুনতে চাই। অবশ্যই, প্রথমে এটা একটা ইন্ডাস্ট্রি, এটা আমাদেরকে রেকগনাইজ করতে হবে। একটা ইন্ডাস্ট্রির একটা অ্যাসোসিয়েশন থাকতে হবে, নীতিমালা থাকতে হবে, গাইডলাইন থাকতে হবে, এটার ব্যাপারে আইনও থাকে, বিভিন্ন ব্যাপারে কনজিউমার প্রোটেকশনের ব্যাপার থাকে, প্রফেশনালিজমের ব্যাপার থাকে। আমাদের দেশের এই ইন্ডাস্ট্রিটা এখনো ইমম্যাচিউর, যে কেউ নিজেকে ওয়েব হোস্টিং প্রোভাইডার হিসেবে দাবি করতে পারে এবং বাসায় বসেও করতে পারেন, এবং আপনি আসলেই ভালো প্রোভাইডার না আসলেই একজন যেমন আপনি বললেন নকল করে কপি করা আর কি, এটা বোঝারও খুব একটা ভালো সম্ভাবনা নাই। আমরা যারা খুব পুরনো কোম্পানি যারা আছি এখন পর্যন্ত এস্টাবলিশড, তারা চেষ্টা করছি এই ইন্ডাস্ট্রিকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার। আমাদের ভিতরে যদি ভালো সম্পর্ক থাকে এবং আমরা যদি টাইম টু টাইম একত্রিত হয়ে আমাদের ইস্যুগুলো নিয়ে আলোচনা করি এবং একে অন্যকে সহযোগিতা করি। আচ্ছা, মানে এটা অনেকটা শেয়ারিং গ্যাদারিং এর মতো ওয়েব হোস্টিং যারা করছেন। হ্যাঁ, এটা তার থেকে বেশি আমাদের এবারের ডিসিশনটা যেটা ছিল যে আমরা একটা ফোরাম এবং অ্যাসোসিয়েশনের মতো এস্টাবলিশ করব, যেখানে আমাদের প্রতিনিধি থাকবে, অ্যাসোসিয়েশনের মেম্বার্স থাকবে, এবং আমরা বেসিসের, যেহেতু আমরা সবাই বেসিসের মেম্বার, বেসিস আমাদের এখন রিপ্রেজেন্টেটিভ, বেসিসের মাধ্যমেই আমরা আমাদের ইস্যুগুলোকে অথরিটির কাছে প্রেজেন্ট করব। মানে একটা সমন্বিত প্রক্রিয়া যেন আসে, এই জন্য আপনি চট্টগ্রাম পলিটেকনিকে কর্মশালা করালেন নারী উদ্যোক্তাদের নিয়ে। বিশেষ করে এই ইন্টারনেটের জগতে আমাদের দেশে নারীদের অবস্থা কি দেখছেন, এবং আসলে কতটা আমরা যতটা ভাবি অতটা কি বেড়েছে নারীদের অবস্থান বিশেষ করে? অবশ্যই, এটা আমার খুব প্রিয় বিষয় এই সময়। আচ্ছা, আমাদের কিন্তু 24 থেকে 35 বছর বয়সের মেয়েদের সংখ্যা ছেলেদের থেকে বেশি। 93 ছেলের জন্য 100টা মেয়ে, এবং আসলে কিন্তু যারা ইয়াঙ্গার জেনারেশন তাদের মেয়েদের সংখ্যা আরো বেশি। এটা আমার পার্সোনাল সার্ভে, আপনি যদি চারিদিকে দেখেন মেয়েদের সংখ্যা একটু বেশি। সেই তুলনায় মেয়েদের আইটিতে ইন্টারেস্ট, ইনভলভমেন্ট একটু কম, ভালো না, একটু কম নয়। আমি আপনাকে নাম্বারস দিব। আচ্ছা, আমরা ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট রান করি এবং এটা ডেমোগ্রাফিক্স টার্গেট করা হয়। আমার গত 1 বছরে একটি অ্যাডভার্টাইজমেন্ট 10 লক্ষ অডিয়েন্স শুধু বাংলাদেশের কাছে পৌঁছানো হয়েছে, এবং টার্গেট অডিয়েন্সের ডেমোগ্রাফিক ছিল যাদের বিজনেস ইন্টারেস্ট, কম্পিউটারে ইন্টারেস্ট, ইন্টারনেটে ইন্টারেস্ট, ওয়েবসাইটে ইন্টারেস্ট। ফেসবুক কিন্তু আপনাকে আপনার ছেলে মেয়ের স্ট্যাটিস্টিক্স, বয়সের স্ট্যাটিস্টিক্স দেয়। সেখান থেকে দেখা গেল যে মেয়েদের ইন্টারেস্ট 10% কম্পেয়ার টু মেল। আচ্ছা, তার মানে যদিও মোর দেন 50% ফিমেল আমাদের পপুলেশনের, কিন্তু অ্যাকচুয়াল ইন্টারেস্ট ইন আইটি ইজ লেস দেন 10%। এবং এটা একটা আশঙ্কার বিষয়, কারণ মেয়েদের কিন্তু আইটিতে অনেক সম্ভাবনা রয়েছে। এটা শারীরিক পরিশ্রমের কাজ না, সেক্টরটা নিরাপদও। হ্যাঁ, নিরাপদ। এবং আপনাকে আরো একটা উদাহরণ দিব। আমি যেহেতু বিভিন্ন ডক্টরস ক্লিনিকের সাথে কাজ করি আমেরিকায়, ওখানে যে সফটওয়্যারগুলো রান করে মেডিকেল ক্লিনিক সফটওয়্যার, তার মধ্যে একটা মেজর সফটওয়্যার যেটা, ওইটা কো-ফাউন্ডার হচ্ছে ইন্ডিয়ান। আচ্ছা, এবং ইন্ডিয়ায় ওদের সাপোর্ট সেন্টার। ওদের সাথে যখন আমি কথা বলি, ফার্স্ট লাইন অফ সাপোর্ট সব মেয়ে, এবং অল্প সময়ের ট্রেনিং। তাদেরকে আমি জিজ্ঞেস করি যে তোমার কত দিনের ট্রেনিং? 3 months, খুব বেসিক ওয়ার্কস। এবং ওদের একটা সাপোর্ট সেন্টারে 1000 এমপ্লয়ি, এবং ওদের এরকম 3টা সাপোর্ট সেন্টার, 3টা অফিস। তার মানে মেয়েদেরকে নিয়ে কিন্তু সম্ভাবনা অনেক, কিন্তু আমরা কিন্তু আসলে একেবারে পিছিয়ে আছি। এটা কি মানে আইটি সেক্টরের সম্ভাবনা যে এত বেশি, এটা মেয়েদের জানানোর অভাব, মানে প্রচারের অভাব? আমাদের কালচার অবশ্যই দায়ী, কারণ মেয়েরা বড়ই হচ্ছে একটা মানসিকতা নিয়ে যে পড়াশোনা করুক, যেটাই করুক, তার ভবিষ্যতে তাকে একটা হাউস ওয়াইফ হতে হবে এবং সংসারটাই দেখাশোনা করতে হবে।
আজকেও আমি একজনের সাথে কথা বললাম, উনি আইডিবি ট্রেনিং এর দায়িত্বে আছেন, এবং উনিও বললেন যে মেয়েদেরকে ট্রেনিং দেওয়ার পর দেখা যায় ওনাদের যে ট্রেনিং সিস্টেম আছে যে তারা যদিও জবে যোগ করে খুব তাড়াতাড়ি তার জব থেকে আবার সরে যায়, তারা প্রফেশনাল থাকে না, তার সংসারে যখন যোগ দেয়। তো আপনি হয়তো জানেন বাংলাদেশে যে মাইক্রোসফটের যে ম্যানেজিং ডিরেক্টর, উনি একজন মহিলা, সোনিয়া বশির কবির। এই মুহূর্তে হিউলেট প্যাকার্ড এইচপি ওয়ার্ল্ড ওয়াইড সিইও একজন মহিলা। ওরাকল যে ডেটাবেস সিস্টেম, এই কোম্পানির সিইও একজন মহিলা। এবং জিএম, জেনারেল মোটরস, ফোর্ডের মতো গাড়ি যাদের, সেটার সিইও একজন মহিলা। তো এরা কিন্তু সবাই হাউসওয়াইফ, সবাই মা, সবাই বোন, কিন্তু তারপরে কিন্তু তাদের প্রফেশনাল পজিশন তারা রাখতে পারতেছে। আমাদের মেয়েদের পক্ষে কিন্তু এটা করা সম্ভব। আমার মনে হয় আমাদের কালচারে একটা আছে, হয় চাকরি না হয় সংসার, এবং চাকরি যদি হয়ও সেটা কিন্তু খুব উঁচু মানের যে হবে বা অনেক দূরে যেতে হবে তা না। তো তাদের মধ্যে একটা যদি স্বপ্নও না থাকে, সম্ভাবনা না থাকে, তাহলে তো সেখানে তাদের পৌঁছানো সম্ভব না। একটু করে হলো বাড়ছে, এটা আমি আশা করব বাড়ছে, ঊর্ধ্বমুখী কিনা আমি আশা করছি যে বাড়ছে, তবে আশানুরূপ মোটেই নয়। আমার এই মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে আমার প্রধান বিষয় ছিল তাদেরকে অনুপ্রাণিত করা, ইন্সপায়ার করা, তাদের সামনে যে সম্ভাবনা আছে তা সেটাকে দেখানো। তবে আমার মনে হয় আমার কোম্পানি যেটা স্পন্সর করছে এটা সাফিসিয়েন্ট নয়। আমাদের জাতীয় পর্যায়ে একটা উদ্যোগ নেওয়া দরকার, স্কুল থেকেই, আর্লি স্টেজ থেকে তাদেরকে অনুপ্রেরণা যোগানো, তাদের মনটাকে খুলে দেওয়া, সম্পৃক্ততা করা, সম্ভাবনা দেখানো এবং আগ্রহ তৈরি করা। কারণ আমরা যদি সত্যিই মনে করি তথ্য প্রযুক্তিতে আমাদের ভবিষ্যৎ আছে, তাহলে আমাদের মেজর পোর্শন অফ দ্য পপুলেশন যেটা মেয়েদেরকে, আরও একটা ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে আপনি যদি লক্ষ্য করেন মেয়েদের কিন্তু সাজানো গোছানো অ্যারেঞ্জমেন্ট ম্যানেজমেন্টের ক্যাপাসিটিটা বেশি, ছেলেরা কিন্তু ফোকাসড একটা কাজে, গুড ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ, মেয়েরা কিন্তু সংসারটা কে সামলায় রাখে? ছেলেরা তো আমরা বাইরে কাজ করে বেড়াচ্ছি, কিন্তু চারিদিকে সামলাচ্ছে কে? মায়েরা, তাই না? ন্যাচারালি কিন্তু তারা ছেলেদের চেয়ে বেশি অর্গানাইজড, তাই না? তাহলে কিছু কিছু ব্যাপারে তারা কিন্তু ছেলেদের থেকে এগিয়ে আছে। আমি যখন ওদেরকে জিজ্ঞেস করি যে একটা আইটি পজিশনে যদি ছেলে এবং মেয়ে থাকে, ন্যাচারালি কার কোয়ালিফিকেশন বেশি মনে হয়? আচ্ছা, মনে হয় অবশ্যই ছেলেটা। কিন্তু আসলে মেয়েদের কিন্তু কিছু ন্যাচারাল কোয়ালিটি আছে যেটা ওই ছেলেটাকে কম্পিট করে প্রমাণ করতে হবে যে আমিও মেয়েদের মতো ইকুয়ালি অর্গানাইজড, ইকুয়ালি ম্যানেজিং। এটা রিয়েলিটি হওয়া উচিত। কিন্তু আমাদের ধারণাটা ছড়িয়ে দিতে হবে। আপনি রোহিঙ্গাদের ক্যাম্পেও গিয়েছিলেন এড নিয়ে, এবং পাশাপাশি রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশ নিয়ে আপনি যেখানে থাকেন, যুক্তরাষ্ট্র কি ভাবছে, এগুলো শুনবো। আলফানেটের ভবিষ্যৎ কেটে শুনবো। আপনি মার্শাল আর্টের সঙ্গে জড়িত, ব্ল্যাক বেল্ট আছে আপনার নামের পাশে, সেটা নিয়েও একটু কথা বলবো। একটা ছোট্ট তারা জানেন আমাদের সঙ্গে একজন প্রবাসী প্রযুক্তিবিদ আছেন, তথ্য প্রযুক্তিবিদ আবু সুফিয়ান। তিনি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে থাকেন। বাংলাদেশের ছেলে, বগুড়ার ছেলে, পড়াশোনা করেছেন বগুড়ায়, তারপরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেও চলে গেছেন বিদেশে। সেখানে পড়াশোনার পাশাপাশি এখন একটি বড় প্রতিষ্ঠান চালান, alpha.net, এবং প্রযুক্তিতে বাংলাদেশ, তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে সেটা নিয়ে খাটছেন, কাজ করছেন। মাঝে মধ্যে বাংলাদেশে আসেন, তারই অংশ হিসেবে বাংলাদেশে এসেছেন। এই ফাঁকে আমরা আজকে তাকে ইয়াং নাইটে অতিথি করেছি। আমরা কথা বলছিলাম, অনেক কিছু নিয়ে কথা বলছিলাম। আরেকটা বিষয়, আপনার ভার্চু ওয়ার্কস নামে একটি বিষয় আপনি কাজ করেন, একটি বিষয় নিয়ে, এটা ঠিক কিরকম কাজ করেন এবং কাদের নিয়ে কাজ করেন? অবশ্যই আমার আমেরিকার যে কোম্পানি সিনারিস, তার অনেকগুলো সার্ভিস রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ভার্চু ওয়ার্কস। এই সার্ভিসের আন্ডারে আমরা কি করি, নন প্রফিট, রিলিজিয়াস এবং চ্যারিটি অর্গানাইজেশনগুলো যা আছে এগুলোর জন্য আমরা ওয়েবসাইট, টেলিফোন সিস্টেম, মেম্বারশিপ ম্যানেজমেন্ট, ডোনেশন ম্যানেজমেন্ট, এই কাজগুলো করে থাকি। এবং আমরা করে থাকি, বেশিরভাগ কাজে আমরা করি ফ্রি। আচ্ছা, কারণ যখন একটা কমিউনিটিতে একটা প্রজেক্ট হয়,
এখানে বিভিন্ন ভলান্টিয়ার যখন কন্ট্রিবিউট করেন সেখানে দেখা যায় যে এই আইটি বা এই ওয়েবসাইট রিলেটেড কাজগুলোর জন্য একটা নির্ভরযোগ্য লোক পাওয়া যায় না। যদি একজন ভলান্টিয়ার পাওয়া যায়, কিছুদিন পর উনি যখন চলে যান কোনো কারণে, তখন সেই ওয়েবসাইটেরও কোনো খোঁজ খবর থাকে না। আমাদের দায়িত্ব হচ্ছে যে তাদের ওয়েবসাইটগুলোকে প্রপারলি মেনটেন করা আমাদের প্ল্যাটফর্মের আন্ডারে, যেন তাদের এই ভবিষ্যতে কখনো এই সমস্যায় পড়তে না হয়, মানে এই গ্যাপটা যেন তৈরি না হয়। এই প্রজেক্টের আন্ডারে আমাদের বিভিন্ন মসজিদ, সেটা আমেরিকান, ইংল্যান্ডের বিভিন্ন দেশের, এমনকি নন মুসলিম অর্গানাইজেশনস, হিন্দু টেম্পলস বা এনজিওস, সবারই ওয়েবসাইট রয়েছে, প্রতিষ্ঠানের তাদের নন প্রফিট। তো এই যে আপনার ব্যাংক নিয়ে কাজ, বইয়ের জগৎ নিয়ে ইন্টারনেটে আর্কাইভ করা, এই বিষয়গুলোকে alpha.net থেকেই করা হয় না আলাদা, প্রত্যেকটা আলাদা ওয়ার্ক, নাকি alpha.net-এর সাথে সংশ্লিষ্ট? এই জন্য যে আলফানেটের যে ওয়ার্কফোর্স, এটা আমি ইউটিলাইজ করি। যদিও আলফানেট অ্যাজ এ বিজনেস তার প্রাইমারি কনসার্ন হচ্ছে এন্টারপ্রাইজ ওয়েব হোস্টিং, বাংলাদেশের জন্য, এতদিন ছিল বাংলাদেশের জন্য। এখন আমরা এই বছর এটাকে লঞ্চ করেছি ঘানায়, ওয়েস্ট আফ্রিকায়, পশ্চিম আফ্রিকায়। তো আলফানেট যদিও অফিসিয়ালি একটা ওয়েব হোস্টিং প্রোভাইডিং কোম্পানি, কিন্তু আমার ওয়ার্কফোর্সটি আমাকে এই সবগুলো প্রজেক্টেই সহায়তা করে। আচ্ছা, আমার আমেরিকায় যে কোম্পানি, সেটা কিন্তু আলফানেট নয়, এটা সিনারিস। এবং ওইখানে যখন আমার প্রয়োজন পড়ে, আমি আলফানেটের ওয়ার্কফোর্সকে ওইখানকার কাজে ইনভলভ করি। আচ্ছা, ভবিষ্যতে আলফানেট আর কি দিতে পারে, কি মনের মধ্যে নিশ্চয় স্বপ্ন থাকে লুকিয়ে, একটু শুনতে চাই। অবশ্যই, আলফানেট আমারই স্বপ্ন, তাই না? এই বছর আমরা কি করলাম, ঘানাতে আমাদের বিজনেসটা এক্সটেন্ড করলাম। ঘানা একটা ডেভেলপিং কান্ট্রি। আমাদের দেশ হয়তো 10 বছর আগে যে অবস্থায় ছিল আইটির ক্ষেত্রে, ঘানা এখন সেই অবস্থায় রয়েছে, কেবল শুরু করছে। হ্যাঁ, এবং ওদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যেটা আমাদেরকে একটু অ্যাডভান্টেজ দেয়। আপনি জানেন কি না, আফ্রিকান কান্ট্রিগুলোতে চাইনিজ এবং ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স অনেক বেশি এই মুহূর্তে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, তাদের হ্যাঁ, ডেভেলপিং কান্ট্রিগুলোতে ওরা খুব দ্রুত অ্যাডভান্স করে যাচ্ছে। তো আমার কিছু সুযোগ ছিল ওখানে লোকাল অফিস এস্টাবলিশ করার। আমার খুব ক্লোজ কিছু লোক আছে আমেরিকায় যারা ঘানার, তাদের আগ্রহে আমি ঘানাতে বিজনেস এক্সটেন্ড করলাম। আমার নেক্সট সাউথ আফ্রিকায় এবং অন্যান্য দেশে এক্সটেন্ড করার ইচ্ছা, মানে যেখানে আইটি সেক্টর রান করা শুরু করেছে কেবল সেখানে ব্যবসাটাকে জোরদার করা। এবং এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমার যেহেতু মেইন সাপোর্ট সেন্টার বাংলাদেশে, অ্যাকচুয়ালি বগুড়ায়, আমার কিন্তু মেইন সাপোর্ট সেন্টারটা বগুড়ায়, মানে বগুড়া থেকেই পরিচালিত হয় পুরোটাই আলফা.net। হ্যাঁ, এবং আমার ঢাকাতেও অফিস আছে, নোয়াখালীতে অফিস আছে, কিন্তু সেন্ট্রাল সাপোর্ট যখন কাস্টমারকে দিতে হয় সেটা দেওয়া হয় বগুড়া থেকে। এবং যেহেতু এই টিমটা অত্যন্ত অভিজ্ঞ, আমি এই একই টিমের মাধ্যমে ঘানাতেও সাপোর্ট দিব, বগুড়া থেকেই দিব। এবং আমরা বগুড়ার অফিসটাকে 24/7 নিয়ে যাব, যার কারণে যে সময়ের যে পার্থক্য আমাদের এবং আমেরিকার এবং ঘানার মধ্যে, এটা কোনো বিষয় থাকবে না, ওয়ার্ল্ড ওয়াইড ডাটা প্রোভাইড করবে সার্ভিস। আপনি রোহিঙ্গা ক্যাম্পে এইড নিজের উদ্যোগে কিছুটা নিয়ে এসেছেন, কি দেখলেন? বাংলাদেশে তো সববারই আসেন, রোহিঙ্গা ক্যাম্প তো প্রথম এইভাবে দেখা। জি, অবশ্যই, একটু আপনার কাছে শুনতে চাই দেখাটা। অবশ্যই একটু ব্যাক স্টোরি বলি। আমার ওখানকার যে লোকাল কমিউনিটি, অরল্যান্ডোতে আমাদের মুসলিম কমিউনিটি খুব আগ্রহী ছিলেন যে এখানে কিছু এইড পাঠাবেন রোহিঙ্গাদের জন্য, যদি আমি পার্সোনালি নিয়ে আসি এবং দায়িত্ব নেই এটা ডিস্ট্রিবিউট করার। আচ্ছা, কারণ কোনো সংস্থার উপর তারা আস্থা রাখতে পারছিলেন না। তো আমি দায়িত্বটা নিলাম, কারণ আমাকে দেশে আসতে হয় কয়েক মাস পর পর। তো যে কারণে আমাকে এখানে অনেক স্টাডি করতে হলো, কিভাবে ডিস্ট্রিবিউটটা প্রপারলি করা যায়, কি করা যায়, কি দেয়া যায়, কিভাবে দেয়া যায়। তো আমি আগের থেকেই 1000 ব্যাগ, 8 কিলোর ব্যাগ, যেখানে চাল, ডাল, ময়দা, চিনি, টোস্ট বিস্কিট, এগুলো সব প্যাকেট করে ট্রাকে করে আমি আগেই পাঠিয়ে দিলাম, সাথে প্রায় 1000 বাচ্চাদের কাপড় এবং প্রায় 2 লাখ টাকার ওষুধ। এগুলো বিতরণ তো হলো। এমনি কি দেখলেন সেখানে রোহিঙ্গাদের কেমন? হ্যাঁ, আমি দেখলাম, আমি তো চলে গেলাম, আর্মিদের খুব ভালো এখন ব্যবস্থা রয়েছে, আর্মির মাধ্যমে ত্রাণ বিতরণের ক্ষেত্রে সুষ্ঠু করা হয়েছে। দুটি ক্যাম্পে আমাকে ডিস্ট্রিবিউশন, যেহেতু অনেকগুলো জিনিস ছিল আমার সাথে, 500 করে দুটি ক্যাম্পের দায়িত্ব দেওয়া হলো। আমরা 2টা ক্যাম্পে গেলাম এবং দেখলাম যে যেহেতু আমরা অনেক কথা শুনি, কিন্তু আপনি যদি 9-10 লক্ষ লোককে একটা অল্প জায়গার মধ্যে রাখার ব্যবস্থা করে দেন এবং তাদের বেসিক নেসেসিটি যদি তাকে টেক কেয়ার করাও হয়, তাদেরকে যদি রেশনটা দেওয়া হয়, এটা কিন্তু তাদের জন্য খুব
মনোরম, সুখকর, না, স্বাস্থ্যকর তারা তো পরিবেশ বাধ্য নয়। হয়ে ওখানে আছে, অবশ্যই না যে ওখানে কেউ নিশ্চয় থাকতো না। অবশ্যই একটু আমার জানার বিষয় যে আমরা রোহিঙ্গা নিয়ে বা এই সমস্যা নিয়ে যতটা চিন্তিত, পুরো বাংলাদেশ চিন্তিত। আপনি যুক্তরাষ্ট্রে থাকেন, সেখানকার মানুষ কতটা, মানে যারা ওখানকার অধিবাসী তারা কতটা চিন্তিত? আমাদের বাঙালি বা বাংলাদেশি সমাজ না, যুক্তরাষ্ট্রে যারা যুক্তরাষ্ট্রের মানুষ তারা in কি এই general। ইস্যুটা নিয়ে আসলেই এতটা ভাবেন আমরা যতটা ভাবি বা তার কাছাকাছি? যেহেতু এটা আমাদের জাতীয় সমস্যা, আমাদের সমস্যা, হ্যাঁ, আমাদের আমাদের কাছে সমস্যা এটা একটা অবশ্যই। বড় সমস্যা। আপনি যদি মিয়ানমারের সমস্যা আমাদের কাঁধে এসে চেপেছে। হ্যাঁ, এবং আপনি যদি সারা বিশ্বটাকে এই মুহূর্তে দেখেন, সমস্যা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। যখন বিভিন্ন জায়গার সমস্যা আমেরিকায় পৌঁছাচ্ছে, তখন একসাথে পৌঁছাচ্ছে, এবং সেখানকার থেকে প্রায়োরিটি বের করা কিন্তু আমেরিকান মানুষের জন্য খুব টাফ। আচ্ছা, সুতরাং তাদের পক্ষে এই সমস্যাটাকে খুব বড় করে দেখা সম্ভব নয়, তাদের কাছে এভাবে পৌঁছানো হচ্ছে না, মানে খুব বেশি আলোচনায় নেই বিষয়টা। নেই, আসলে সেটাই সত্যি কথা। আচ্ছা, বাংলাদেশের সামগ্রিক অবস্থান কেমন মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের কাছে? এখনো কি বাংলাদেশ ডিজাস্টারের নিউজের জন্যই শুধু আলোচনা আসে? আমার মনে হয় যে যে কোনো দেশই আমেরিকার লোকজনের কাছে একটা বিশেষ খবরের ছাড়া বাইরে কিছুই নয়। তারা এখন টেম্পারেট দেশ, আমেরিকা ফার্স্ট। হ্যাঁ, এবং তারা অকুপাইড উইথ দেয়ার ওন লাইফস। এখানে এটা তাদের সেলফিশনেস নয়, এটা তাদের পরিস্থিতি তাদেরকে ব্যস্ত রাখে। তারা অত্যন্ত পরিশ্রমী। না, ইমেজের কথাটা বলছি, যে এক সময় ছিল বাংলাদেশ মানেই ঝড় ঝঞ্ঝার একটা দেশ। এখন কি অবস্থানটা এরকম, না একটু অন্যান্য বিষয় নিয়ে, ক্রিকেট কিংবা বাংলা একটা ছোট দেশ অর্থনীতিতে এগুচ্ছে, নারী নেতৃত্বে এগুচ্ছে, এগুলো নিয়ে আলোচনা টুকটাক হয়? হ্যাঁ, আপনি ডিজাস্টারের ক্ষেত্রে বাংলাদেশকে আর সামনে পাবেন না, যেহেতু আমাদের সেরকম মেজর ডিজাস্টার গত কয়েক বছরে হচ্ছে না। অন দি আদার হ্যান্ড, ওদিকে বেশ কিছু ডিজাস্টার যেটা আমাদেরকে কভার করতে হচ্ছে, এমনকি আমেরিকাতেই বড় বড় হারিকেন হয়েছে। অন্যান্য ইস্যুগুলোতে ব্যাপারটা যেটা হচ্ছে যে আমেরিকাতে ক্রিকেটটা প্রচলিত নয়, ওরা বেসবল খেলে। আচ্ছা, যে কারণে ক্রিকেটের সুযোগটা নেই। আর এছাড়া অন্যান্য ক্ষেত্রে যেটা হয়, আমি মাঝে মধ্যে যেটা দেখি, বাংলাদেশের করাপশন এবং ওয়ার্ক এথিক্সকে এক্সাম্পল হিসাবে বিভিন্ন সময় টিভিতে বা টিভি শোতে বা মুভিতে আপনি নেগেটিভলি উপস্থাপন করা হয়। হ্যাঁ, এটা সত্যি কথা। আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যে একটা মুভিতে, বেশ ভালো একটা মুভিতে, কমেডি মুভিতে, বা আমেরিকান ওয়ার্ক এথিক্সকে অনেক রকম বকাবকি করে শেষ পর্যন্ত বলা হলো যে থ্যাংক গড ফর বাংলাদেশ, মানে বাংলাদেশে আরো খারাপ হওয়াতে আমাদের একটু সম্মানটা আছে। তা আমাদের যে ওয়ার্ক এথিক্স খারাপ, সেটা দেখা গেল যে ওরা ভালো মতোই খবরটা রাখে। আচ্ছা, আমরা একটু এই জায়গা থেকে বাংলাদেশ এগিয়ে যাবে, এরকম আলফানেট বেডি বা আরো অনেক কিছু নিয়ে এগিয়ে যাবে সে প্রত্যাশা করি। এক লাইন শুনতে চেয়েছিলাম, আপনি ব্ল্যাক বেল্ট আপনার নামের পাশে, মার্শাল আর্টের জগতে অনেকদিন ধরে বিচরণ করেন, কতটা, এবং একটা প্রতিষ্ঠানও চালান। জি জি, আমি এই ব্যাপারে ছোটবেলা থেকে আগ্রহী ছিলাম, কিন্তু আমাদের দেশে অতটা প্রচলন না থাকায় ম্যাট্রিক পাস করার আগ পর্যন্ত, এসএসসির আগ পর্যন্ত আমি সুযোগটা পাইনি। পরে আমি এখানে প্রশিক্ষণ শুরু করি বগুড়াতেই। তারপরে ইন্ডিয়াতে যাওয়ার পর প্রশিক্ষণটা চালিয়ে যেতে থাকি। আমেরিকা যাওয়ার পর আমি প্রথম কয়েক মাস প্রতিকূলতার কারণে সম্ভব হয়নি, করতে পারিনি, কিন্তু তারপরে যত তাড়াতাড়ি সম্ভব 8-9 মাসের মধ্যে আমি জয়েন করি আবার, এবং প্রথম 4 বছর স্টুডেন্ট হিসেবে থাকি। 2005-এ আমি আমেরিকায় প্রথম ব্ল্যাক বেল্টটা পাই, এবং তারপরে 2006-এ একটা পরিস্থিতির কারণে আমাদের নিজেদের একটা স্কুল খুলে বসতে হলো। আচ্ছা, 2006 থেকে এখন পর্যন্ত এই স্কুলটি চলছে। আমি সপ্তাহে 3 দিন এখানে রাইজিং সান মার্শাল আর্টস আমার সাথে, জি, এবং আমার সাথে পার্টনার হিসেবে রয়েছেন পিট ক্যাম্পবেল, উনি আমেরিকান, এবং আমরা দুজনই প্রফেশনাল। আমরা দুজন ওখান থেকে কোনো স্যালারি ড্র করি না, এবং আমি 3 দিন সপ্তাহে শেখাই। হ্যাঁ, এটা বেনিফিশিয়াল, আমি বলবো। আমার পয়সাটা সবকিছু নয়, এর ছাড়াও অনেক কিছু রয়েছে, এবং এখন পর্যন্ত স্কুলটা খুব ভালো চলছে। আমরা গত বছর 10 বছর পূর্তি উপলক্ষে একটা পিকনিকও করলাম, অ্যানুয়াল পিকনিক। ভবিষ্যতে আমার ইচ্ছা আছে যে যতদিন সম্ভব আমি স্কুলে প্রশিক্ষণ চালিয়ে যাব। জি, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আপনার স্কুলের জন্য, মার্শাল আর্ট স্কুলের জন্য, রাইজিং সানের জন্য শুভকামনা, আলফানেট বিডির জন্য শুভকামনা, এবং আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ অপু, এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম প্রবাসী তথ্য প্রযুক্তিবিদ আবু সুফিয়ান হায়দারের সঙ্গে। অনেকগুলো কাজ করছেন একসাথে, বাংলাদেশকে তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে নেওয়ার জন্য লড়ছেন, এবং বাংলাদেশের ওয়ার্ক এথিক্স একসময়
ধন্যবাদ।